আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নাগরিক পার্টি নেতারা। জুলাই অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত রায়ের বাজারে। শেখ হাসিনা দৃশ্যমান, বিচার দেখতে চান নাহিদ। সামনে যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে। আমাদের যে পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে। আওয়ামী আমলে গুমের শিকার ৩৩০ জনের বেঁচে ফেরার সম্ভাবনা কম, জানালেন কমিশন চেয়ারম্যান। ব্যক্তির দায়ে বাহিনীকে দিতে চান না বিচারপতি মইনুল। চিকিৎসা ও পরিবারের সান্নিধ্যে অনেকটাই সুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ডাক্তার অনুমতি দিলেই ফিরবেন দেশে। অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়ায় পিটুনিতে দুজন নিহতের ঘটনা নিয়ে ধোঁয়াশা। এক পক্ষ ডাকাত সন্দেহ করলেও অপর পক্ষ বলছে পরিকল্পিত হত্যাকাণ্ড। গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, কি কারণে ঘটছে সবকিছু বিচারাধীন এবং তদন্তের বিষয় রয়েছে। আমরা দেখি শুনে বলছি সবকিছু সম্পর্কে সঠিকভাবে জেনে তারপরে কথা বলব। জামালপুরের সমবায় সমিতির নামে প্রতারণা। গ্রাহকের ১৫০০ কোটি টাকা নিয়ে লাপাত্তা অন্তত ৩০টি সংস্থা। মির্জা আজম পরিবারের যোগসাজশের অভিযোগ। যন্ত্রণায় আমি সহ্য করতে না পেরে আমি একটি কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। বিগত সরকারের সময় মির্জা আজম সম্পৃক্ত ছিল বেশিরভাগ সমিতি। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। জাতীয় স্মৃতিসৌধে বীর সেনানীদের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে রায়ের বাজারে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবরে জিয়ারত করেন দলটির নেতারা। নতুন প্রজাতন্ত্র গড়ার প্রত্যয় জানিয়ে জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসাথে করার দাবি তোলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার বিচারের আগে নির্বাচন না করার হুঁশিয়ারি দেন দলের মুখ্য সংগঠকরা। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এ সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু এনসিপির সাংগঠনিক কার্যক্রম। সকাল ৮টা নাগাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতারা। নাহিদ ইসলাম জানান, নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন। জাতীয় সংলাপে গিয়ে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দ্রুত বাস্তবায়নের দাবিও জানাবেন। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং যারা গত ১৫ বছরে নানা ধরনের জুলুম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হতে হবে। জাতীয় ঐক্যমত্য যে কমিশন রয়েছে দ্রুত জাতীয় সংলাপে গিয়ে আমাদের যে জুলাই সনদ এবং যে জুলাই ঘোষণাপত্র তার দ্রুত বাস্তবায়ন আমরা দেখতে চাই। স্মৃতিসৌধ থেকে রায়ের বাজার কবরস্থানে যান এনসিপি নেতারা। সেখানে জুলাই আন্দোলনে শহীদদের গোপনে কবর দেয়া হয়েছিল। বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা দৃশ্যমান বিচার দেখতে চায় এনসিপি। কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। শহীদ পরিবারের সদস্যরাও কবর জিয়ারত করতে এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এনসিপির মুখ্য সংগঠকরা শেখ হাসিনার বিচারের আগে নির্বাচনের কথা মুখে না আনার হুঁশিয়ারি দেন। ওনাদের কাছে আসলে আমরা কি উত্তর দেব? উনি তো বিচার পায় নাই, তো উনি ওনার সন্তানের লাশটা কই আছে যে উনি বছর শেষে একবার আসবে, ওইটাও তো আমরা দেখাইতে পারি না। এটা তো আমাদের ব্যর্থতা, এটা তো আমাদের ব্যর্থতা। উনি কই যাবে? খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সঠিকভাবে ধারণ করে চলায় দলের মূল লক্ষ্য, জানান এনসিপি নেতারা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।
গুমের শিকার হয়ে ফিরে না আসা ৩৩০ জন ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশনের সভাপতি মইনুল ইসলাম চৌধুরী। বলেন, তাদের বর্তমান অবস্থা সম্পর্কে অনুসন্ধান চলছে। সকালে গুলশান এভিনিউয়ের সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য গুমের সাথে জড়িত তা তাদের ব্যক্তিগত ফৌজদারি অপরাধ। ব্যক্তির অপরাধের জন্য কমিউনিটিকে দোষারোপ করার সুযোগ নেই বলেও জানান তিনি। এ সময় বলেন, কমিশনে এখন পর্যন্ত ১৭৫২টি অভিযোগ জমা পড়েছে, যার মধ্যে ১,০০০টি অভিযোগের কাগজপত্র যাচাই বাছাই করা হয়েছে। ২৮০ জন অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৪৫ জন কর্মকর্তার বক্তব্য রেকর্ড করেছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। আরও জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতের বিভিন্ন কারাগারে গত ২-২.৫ বছরে আটক ১,০৬৭ জন বাংলাদেশির নাম ঠিকানা সহ একটি তালিকা পাওয়া গেছে। বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বলতে পারি, জেনারেলি স্পিকিং, কিন্তু কয়েকজন বেঁচে থাকতে পারে, ইন্ডিয়ান জেলে থাকতে পারে। প্রত্যেকের ফাইল আছে এবং আমরা দেখতেছি, রিলেট করতেছি, ক্রস চেক করতেছি, তারপর আমরা সিদ্ধান্তে আসবো যে আমরা কয়জনকে পাইলাম, কয়জনকে পাইলাম না। যে কোনো সময়ের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনের চিকিৎসকরা যখন অনুমতি দেবেন তখনই তিনি দেশে ফিরবেন। যুক্তরাজ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এসব কথা জানান। বলেন, নিয়মিতভাবে বাসায় গিয়ে খালেদা জিয়াকে সেবা দিচ্ছেন বিদেশি চিকিৎসকরা। পরিবারের সদস্যদের সঙ্গে থাকায় মানসিকভাবে আগের তুলনায় সুস্থ বিএনপি চেয়ারপারসন। ৮ জানুয়ারি থেকে যুক্তরাজ্যে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নানান রোগে আক্রান্ত ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ঢাকা ছাড়ার পর হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি গিয়েছিলেন দ্য লন্ডন ক্লিনিকে। সেখানকার চিকিৎসক জন প্যাট্রিক ক্যানেডি ও জেনিফার ক্রস নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা নেন তিনি। ১৭ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ছেলে তারেক রহমানের নর্থ লন্ডনের কিংস্টনের বাসায় যান খালেদা জিয়া। সেখানেই বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা নিয়মিতভাবে হোম ভিজিটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা দিচ্ছেন বলে জানান বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ওনার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল আছে। এখন এই অবস্থায় হয়তো উনি চিকিৎসকরা নিয়মিতভাবেই, এখানকার চিকিৎসকরা ওনাকে বাসায় হোম ভিজিটের মাধ্যমে ওনাকে নিয়মিতভাবে ওনার শারীরিক পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করছে এবং প্রতি সপ্তাহেই ওনারা নিবিড়ভাবে ওনাকে পর্যবেক্ষণও করছেন এবং বিভিন্নভাবে ওষুধপত্র দিয়ে ওনার চিকিৎসা যাতে উনি আরও সুস্থতা বোধ করেন সেজন্য ওরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রায় ৭ বছরের বেশি সময় পর চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে পরিবারের সান্নিধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বড় ছেলে তারেক রহমান, 2 পুত্রবধূ আর নাতনিদের সঙ্গে একান্তে সময় কাটানোর এই সুযোগ খালেদা জিয়ার সুস্থতাকে আগের চেয়ে বাড়িয়ে দিয়েছে বলে জানান ডক্টর জাহিদ। তাদেরকে সাথে পেয়ে মানসিকভাবে অনেকটা আগের চেয়ে বেশি সুস্থ আছেন এবং এই মানসিক সুস্থতাই ওনার শারীরিক সুস্থতাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে এবং ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। যে কোনো সময়ের তুলনায় সুস্থ আছেন জানিয়ে ডক্টর জাহিদ জানান, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের ছাড়পত্র মিললেই দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ জনাব তারেক রহমান সাহেবের বাসায় চিকিৎসাধীন থাকা অবস্থায় আগের চেয়ে উনি অনেকটা ভালো আছেন, এটি বলা যায়। খুব সুস্থ উনি হয়ে উঠেছেন একথা আমি বলবো না, বাট উনি যে কোনো সময়ের তুলনায় আল্লাহর অশেষ মেহেরবানি অনেকটা সুস্থ আছেন। আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন এবং উনি যখনই এখানকার চিকিৎসকরা ওনাকে অনুমতি দিবে যাওয়ার জন্য তখনই উনি বিদেশ থেকে থাকার মানুষ উনি নয়। খালেদা জিয়ার সফর সঙ্গী হয়ে যারা যুক্তরাজ্যে গিয়েছিলেন তাদের কয়েকজন ইতোমধ্যেই দেশে ফিরে এসেছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানুল্লাহ আমানের আপিলের রায় আগামী ৩০ এপ্রিল
ধার্য করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন 2007 সালের 6 মার্চ সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের 21 জুন আমানুল্লাহ আমানকে 13 বছর এবং তার স্ত্রী সাবেরাকে 3 বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত। এরপর ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে 2010 সালের 16 আগস্ট তাদের খালাস দেন হাইকোর্ট। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। 2023 সালের 30 মে হাইকোর্টের একই বেঞ্চ আমানের 13 বছর ও তার স্ত্রী সাবেরা আমানের 3 বছরের কারাদণ্ড বহাল রেখে আদেশ দেন। ওই বছরের 12 সেপ্টেম্বর এ রায়ের বিরুদ্ধে আপিল দায়ের করেন আমানুল্লাহ আমান। তার আইনজীবী বলেন, আমানের বিরুদ্ধে দুর্নীতি এ মামলার কোনো সম্পৃক্ততা নেই। ন্যায় বিচারের প্রত্যাশাও তার। ল পয়েন্টে আইনের দৃষ্টিতে যদি দুদক প্রমাণ করতে পারে নাই দুর্নীতিতে কোনো সম্পদ আইন করেছে এবং কোনো ডকুমেন্ট প্রডিউস করতে এভিডেন্স প্রডিউস করতে পারেনি, আমরা আশা করছি আমার ন্যায় বিচার পাবে এবং সেই জন্য আমরা অপেক্ষা করছি। চট্টগ্রামের সাতকানিয়ায় ডাকাত সন্দেহে এলাকাবাসীর গণপিটুনিতে 2 জন নিহত হয়েছে। সোমবার রাতে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ছনখোলা চূড়ামণি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা যারা রাতে অটোরিকশা নিয়ে কয়েকজন এই গ্রামে যান। এ সময় মসজিদের মাইকে ডাকাত পড়েছে ঘোষণা দিলে তাদের ঘিরে ফেলে গ্রামবাসী। গণপিটুনিতে ঘটনাস্থলে নিজামুদ্দিন ও সালে নামে 2 জনের মৃত্যু হয়। গুলি করতে করতে পালিয়ে যায় কয়েকজন। এ সময় 5 জন স্থানীয় বাসিন্দা আহত হন। তাদের চট্টগ্রাম মেডিকেল এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পিস্তল এবং 6টি গুলির খোসা উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশ ও সাতকানিয়া থানা পুলিশ। প্রকৃতপক্ষে কি ঘটেছে তা তদন্ত করা হবে বলে জানান এসপি। 9-10টা চেঞ্জি করে লোক এসেছিল, তো এই সন্দেহজনক মেঘে মসজিদের মেঘে এই এলাও দিচ্ছে যে ডাকাত ঢুকছে। মসজিদ থেকে যখন লোক বাইরে ছিল তখন ওরা নাকি উপরে ফায়ার দেয়। আমাদের কিছু লোকজন এমনি একটা কাজে গেছে, কাজে যাওয়ার পরে স্থানীয় লোকজন মাইকে বলছে যে ডাকাত আসছে। পুরো ঘটনা তো বেশ কয়েকটা ভাগে বিভক্ত মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে যারা মারা গিয়েছে তাদের সাথে অস্ত্র আমরা পেয়েছি, যে অস্ত্রটা আপনি জানেন সরকারি অস্ত্রের মতো মনে হচ্ছে। সবকিছু বিচারাধীন এবং তদন্তের বিষয় রয়েছে। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা পরিষদের সভা। সকালে প্রধান উপদেষ্টা তেজগাঁওয়ের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যরা উপস্থিত ছিলেন। জানা গেছে, উপদেষ্টা পরিষদের সভায় সরকারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। রমজানে বাজার পরিস্থিতি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন উপদেষ্টারা। কারো কষ্টার্জিত জমা টাকা, কারো ক্ষুদ্র ব্যবসার আমানত, কখনো প্রবাসীর ঘাম ঝরানো সঞ্চয়, তো আবার শিক্ষক কর্মচারীদের পেনশন। অধিক মুনাফার আশায় এসব অর্থ বিভিন্ন সমিতিতে জমা রাখেন অনেকে। গ্রাহকের এমন প্রায় 1,500 কোটি টাকা নিয়ে লাপাত্তা মাদারগঞ্জের 30টি সমবায় সমিতি। লাভ তো দূরে থাক, সঞ্চয়ের টাকায় তুলতে পারছেন না কেউ। অভিযোগ, এসব সমিতি গড়ে ওঠার পেছনে রয়েছে সাবেক সংসদ সদস্য মির্জা আজমের দৌরাত্ম্য। বিস্তারিত সাগর ফরাজের প্রতিবেদনে। কথাবার্তার এরকম যন্ত্রণায় আমি সহ্য করতে না পেরে আমি একটি কিডনি বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। এমন আত্মঘাতী সিদ্ধান্তের কথা বলছিলেন বেসরকারি স্কুলের একজন শিক্ষিকা। জামালপুর মাদারগঞ্জের নবতী বহুমুখী সমবায় সমিতিতে স্বামীর ব্যবসার টাকা জমা করেন তিনি। এখন লাপাত্তা সমিতির মালিক, সঞ্চয়ের টাকা তুলতে না পেরে শেষমেশ এই পথ। দেবর ননদ যার 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 প্রয়োজন তারা টাকা চাচ্ছে, তো সমবায় সমিতির লোকে দিতে পারতেছে না। বহুতভাবে ওদেরকে রিকোয়েস্ট করার পরও আমি তাদের এই কোনো ফলাফল পাইনি। টাকা জমা রাখলে ব্যাংকের চেয়ে অধিক হারে মুনাফা, এমন প্রলোভনে এই নারীর মতো কেউ এককালীন তো কেউ মাসে মাসে কষ্টের টাকা জমা রাখেন মাদারগঞ্জের বিভিন্ন সমিতিতে। এখন লাভ তো দূরে থাক, আসল টাকায় তুলতে পারছেন না কেউ। আমার দেখানোর মতো কেউ নাই, না বাবা আছে না ভাই আছে। এখন আমি কিভাবে চলি, এখন এই টাকাগুলোর উপর ভরসা করে আছি। মির্জা আজম তো 16-17 বছর ক্ষমতায় ছিল, আর যে শত দলের যে মেন সে ছিল মির্জা আজমেরই খালাতো ভাই। যখন সমিতি চলছে তখন তো আমরা বুঝি নাই যে এর ভিতরে রাজনীতির লোক আছে।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো এসব সমিতি গড়ে ওঠার পেছনে জড়িত 7 বারের এমপি মির্জা আজমের পরিবার। বিভিন্ন ব্যবসার লগ্নির জন্য গ্রাহকের কাছ থেকে টাকা সঞ্চয় করে এই সমিতিগুলো। তবে 2 বছর ধরে বন্ধ এমন 30টিরও বেশি সমিতির কার্যক্রম। প্রতিষ্ঠানগুলোর কাছে আটকা রয়েছে 35,000 গ্রাহকের অন্তত 1,500 কোটি টাকা। 2 বছর যাবৎ আমাদের গ্রাহকদের কোনো মুনাফাও দেওয়া হচ্ছে না এবং তাদের যে আমানত রেখেছেন সেটাও পরিশোধ করা হচ্ছে না। মানে মির্জা আজমের খালাতো ভাই, হয়তো এই প্রভাবও হইতে পারে। অর্থ উদ্ধারে কমিটি গঠন, আন্দোলন সংগ্রাম, কোনো কিছুতেই কোনো সুফল পায়নি ভুক্তভোগীরা। প্রায় আমরা ইতিমধ্যে যতটুকু জেনেছি প্রায় 1,500 কোটি টাকা এরা সংগ্রহ করেছে। বিগত সরকারের সময় মির্জা আজম সম্পৃক্ত ছিল বেশিরভাগ সমিতি। ল্যান্ড আছে, 10 তলা বহুতল ভবন আছে, এইগুলো যদি বাজেয়াপ্ত করা হয়, কারণ আসামি পাওয়া যাচ্ছে না, তারা পলাতক, তারা তাদের দরজ ছোঁয়ার বাইরে, কেউ বিদেশে আছে, তারা রাষ্ট্র করতেই পারে, সব অনুদিত হয়ে করতে পারে। মির্জা আজমের পরিবারের সদস্যরা সহ আত্মগোপনে সমিতির মালিকরা। তবে মুঠোফোনে অর্থ পরিশোধের আশ্বাস এক সমিতি পরিচালকের। সরানো যতটা সহজ, ক্লোজিং করাটা অনেক কঠিন। তো পাবলিক তো বুঝে না, পাবলিক একের পর এক চাপ দিতে থাকে। আমরা প্রতি মাসে আমরা মানে জনগণকে একটা অংশ করে দিয়ে যাবো। আমরা চাই জনগণ টাকা পায়, জনগণ তাদের প্রাপ্যটা বুঝে পায়। প্রশাসনিক সীমাবদ্ধতায় বেকায়দায় খোদ জেলা সমবায় কর্মকর্তাও। করার তো এখানে আমি কিছু দেখতেছি না, আমাদের তো ক্ষমতা সীমিত, আমি ইচ্ছা করলে কাউকে অ্যারেস্ট করতে পারবো না। জেলায় 866টি নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে। মাদারগঞ্জেই রয়েছে 163টি সমিতি। সম্পৃক্ত মামলা চলমান 40টিরও বেশি। উর্দুমুখীর এই বাজারে যেখানে জীবন সংগ্রামে টিকে থাকায় দায়, সেখানে খেয়ে না খেয়ে কষ্টার্জিত টাকা জমিয়েছিল এই সমিতিগুলোতে। সেই টাকাগুলো নিয়ে লাপাত্তা সমিতির মালিকরা। এই অবস্থায় বারবার ব্যর্থতার প্রমাণ দিয়েছে স্থানীয় প্রশাসন। এই টাকাগুলো এখন কিভাবে সমাধান হবে, আর কে বা করবে এই কেলেঙ্কারির উদ্ঘাটন, এমন প্রশ্নই ভুক্তভোগীদের। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। জামালপুরে বাস পুড়িয়ে দেওয়া সহ শিক্ষার্থীদের সড়ক অবরোধের প্রতিবাদে চলছে বাস শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট। সোমবার দুপুর থেকে বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকলেও আজ সকাল থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। সড়কে নিরাপত্তা, 2রা মার্চ বাসে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত এবং গতকাল বাস শ্রমিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে এই ধর্মঘট ডাকে মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন। এতে জামালপুরের সাথে সারা দেশের সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ ধর্মঘট ডাকায় চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা। জানি না আজকে গাড়ি চলবে না, চললে তাহলে হয়তো আসতাম না। যে এসে যে রাস্তায় যে দুর্ভোগের ভিতর পড়ে গেছি। ট্রেনে এসে দেখি বাস চলাচল বন্ধ। আমি অফিসিয়াল কাজে যাচ্ছিলাম, তো এখন সিএনজিও চলতে দিচ্ছে না, যার কারণে আমার অফিসের কাজে খুব বিলম্বিত হচ্ছে। এই মুহূর্তে যে গন্ডগোলের জন্য গাড়ি ঘোড়া বন্ধ রয়েছে, এগুলা সমাধান না হওয়া পর্যন্ত আমরা গাড়ি ঘোড়া চালাবো না। প্রশাসনের লোক আসছিল, আইসে এরা বলে গেছে, এরা নেতারা যে সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তের উপরেই শ্রমিকরা আছে এখন পর্যন্ত, এটা থাকবো। শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে আরও সবশেষ আপডেট জানতে চলে যাচ্ছে জামালপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী সাগর ফরাজি। সাগর, বাস শ্রমিকদের ধর্মঘটে যাত্রী ভোগান্তি তো চরমে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ কি নেওয়া হয়েছে কিনা, কি তথ্য আছে? সোহার, দেখুন, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মী রয়েছে এবং বাসের মালিক ও শ্রমিকরা, তাদের যে দুই গ্রুপের গ্রুপই বলবো, কারণ তারা যে দ্বন্দ্বের সৃষ্টি করেছে সে কারণে কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়েছে এই যাত্রীরা। আর তারপরে বিপদে পড়েছে হচ্ছে এই যে বাসের সাথে সংশ্লিষ্ট যে শ্রমিকরা রয়েছে সেই শ্রমিকরা। মূলত জামালপুরে বাস এই যে টার্মিনাল রয়েছে সেটি হচ্ছে দুইটি টার্মিনালই এখন এই অবস্থায়, একই অবস্থা, বাসগুলো দাঁড়িয়ে আছে। কোনো বাস কিন্তু সকাল থেকে আমরা চলতে দেখিনি। গতকাল থেকে কিন্তু বিকাল 3টা থেকে কিন্তু এই ধর্মঘটের ডাক দেয় শ্রমিকরা এবং বাস মালিকরা। তারপর থেকে কিন্তু সকল প্রকার বাস, বিশেষ করে গণপরিবহন যেটি রয়েছে সেটি কিন্তু বন্ধ রয়েছে। একটি বিষয়, যে বিষয়টি বললেন যে আসলে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, কিছুক্ষণ আগে কিন্তু এই বাস মালিক ও শ্রমিক যারা রয়েছেন তারা কিন্তু জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছেন ও পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়েছেন। গতকাল 2বার চেষ্টা করা হয়েছে রাতে যে এই দ্বন্দ্বটি
কোনো সমাধানে আসেনি। এখন শেষ পর্যন্ত এই ধর্মঘট কিন্তু চলমান রয়েছে। আর সবচেয়ে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। আর একটি বিষয় বলি যে জামালপুর জেলার উপর দিয়ে কিন্তু শেরপুরের যে বাসগুলো রয়েছে, শেরপুর জেলা পার্শ্ববর্তী, সেই বাসগুলো কিন্তু যাতায়াত আজকে থেকে করছে না, সকাল থেকে করছে না। ওই বাসগুলো কিন্তু অন্য পথ ব্যবহার করছে। মূলত জামালপুর থেকে সব জেলার যে বাসগুলো যায়, রাজধানীর সব বাদবাকি জেলা সব কিন্তু বন্ধ রয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই ছাত্রদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কিন্তু একটি সংবাদ সম্মেলন করবেন এবং তারাও এই 6 দফা দাবির জন্য যে বিক্ষোভটি কালকে দুপুরে করেছিল তার পরিপ্রেক্ষিতে কিন্তু ধর্মঘটের ডাক আসে। আর রাজীব যে বাস রয়েছে, যে বাসটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেই বাসটি কিন্তু 2 মার্চ একটি সড়ক দুর্ঘটনা ঘটে, একজন মারা যায়। পরবর্তীতে বাসটিকে স্থানীয় জনতা ক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয়। এরপর থেকে কিন্তু এই আন্দোলনের সূত্রপাত। এখন পর্যন্ত বাসের যে অবস্থান, 2টি টার্মিনাল থেকে কোনো বাসে ছেড়ে যায়নি। এরপর থেকেই মূলত আন্দোলনের সূত্রপাত। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। গাজীপুরে এক অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেছে স্বজন এলাকাবাসী। সকাল থেকে 2 দফায় শ্রীপুরের নতুন বাজার এলাকায় মহাসড়কে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, ছড়িয়ে পড়ে যানজট। নিহত লিটনের স্বজনরা জানায়, গতকাল বিকেলে মাস্টার বাড়ি এলাকায় তাকওয়া পরিবহনের মিনিবাসের সাথে লিটনের অটো রিকশার সংঘর্ষ হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে অটো চালককে খালি মিনিবাসটিতে তুলে নিয়ে হত্যা করে চালক ও হেলপার। শ্রীপুরের নতুন বাজার এলাকায় মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় মিনিবাসটি। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগও করেন বিক্ষুব্ধরা। পরে বেলা 11:30টার দিকে থানায় মামলা হলে মহাসড়ক থেকে সরে যায় তারা। অটো আর তাকওয়া বাসের ড্রাইভারের মধ্যে সাইড নিয়ে অনেক তর্কাতর্কি হয়। এই তর্কাতর্কির কারণে তারপরে মাস্টার বাড়ি থেকে তাকওয়া ড্রাইভার সব যাত্রী নামাই দিয়া ওনাকে গাড়ির মধ্যে উঠাইছে। গাড়ির মধ্যে 4-5টা লোকে দৌড়ে এন্দে লোক গাছে হারাইছে। এই কাউন্টারের সামনে গলা মাঝে ফেস আসছে। এই কাউন্টারের সামনে আসার পরে তাকওয়া ড্রাইভার থেকে রানিং গাড়ি থেকে ফালাই দিছে। চাঁদপুরে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী 2 ইতালি প্রবাসী নিহত হয়েছেন। সোমবার রাতে শহরের পুরান বাজার গার্লস হাই স্কুলের সামনে হয় ঘটনা। নিহত অভি ও নীলার সম্পর্কে খালাতো ভাই। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসা থেকে মোটরসাইকেলে লোহারপুর এলাকায় যাচ্ছিল তারা। পুরান বাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান দুজনেই। গত 11 জানুয়ারি অভি এবং 18 জানুয়ারি নীলা ইতালি থেকে দেশে আসেন। ভোজ্য তেলের সমস্যা থাকলেও সবজির দাম বাড়েনি বলে জানিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি জানান, পর্যাপ্ত পরিমাণ নিত্যপণ্য আমদানি করা হয়েছে, সরবরাহে ঘাটতি নেই। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারণ সময়ে পণ্য না নিলে 3 গুণ জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা। ডিসেম্বরে হাইমচরের মেঘনায় ডুবে যাওয়া এমভি আল বাখেরা সারবাহী নৌযান দুর্ঘটনায় নিহত 6 জন শ্রমিকের পরিবারকে চেক হস্তান্তর করা হয়। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে 2 লাখ এবং আমদানিকারক প্রতিষ্ঠান নোয়াপাড়া গ্রুপের পক্ষ থেকে 3 লাখ টাকার চেক দেওয়া হয়। পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। কিছু কিছু ভেজিটেবলের দাম আমরা জানি, কারণ আমরা বাজার থেকে কিনি। বেগুন, তারপরে আরেকটা কি লেবু, শশা, এটা প্রতি বছরই এরকম করে। গতি পাচ্ছে না টেলিযোগাযোগ আইন সংশোধনের উদ্যোগ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা ফাইলবন্দি। বিটিআরসি বলছে, অনিয়ম রোধ এবং সংস্কারের জন্য আইন সংশোধনের বিকল্প নেই। তবে খাত সংশ্লিষ্টরা বলছেন, মন্ত্রণালয় এবং নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা নয়, গ্রাহক সেবার মান বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ বান্ধব আইন জরুরি। বিগত 1.5 দশকে দুর্নীতি আর অনিয়মের নানা অভিযোগ আছে টেলিযোগাযোগ খাত ঘিরে। রাজনৈতিক প্রভাবে মাত্রাতিরিক্ত লাইসেন্স আদায়, সিন্ডিকেটের মাধ্যমে অবৈধভাবে মুনাফা হাতিয়ে নিয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীরা। এসব অনিয়মের পথ সুগম করতেই 2010 সালে টেলিযোগাযোগ আইনে সংশোধনী এনে বিটিআরসিকে মন্ত্রণালয় নির্ভরশীল প্রতিষ্ঠানে পরিণত করা হয়। লাইসেন্স প্রদান, বাতিল, জরিমানা, ট্যারিফ সহ গুরুত্বপূর্ণ প্রায় সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিটিআরসিকে পাশ কাটিয়ে সরকার তথা মন্ত্রণালয়ের পূর্বানুমোদনক্রমের বিধান জারি করে আওয়ামী লীগ সরকার।
বিটিআরসির চেয়ারম্যান জানান, এ খাতে কাঙ্ক্ষিত সংস্কার আনতে হলে সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতার বিকল্প নেই। আইন করবে সংসদ, নীতিমালা করবে সরকার, রেগুলেট করবে রেগুলেটর, এটাই হওয়ার কথা। এবং আইনে এখনও ওইভাবে আছে, শুধু ওই যে ওই সামান্য একটু জায়গা ছাড়া, যে যা কিছু করবে বিটিআরসি ইত্যাদি দিবে, লাইসেন্স টাইসেন্স সবই দিবে, কিন্তু সরকারের পূর্ব অনুমোদন। এটাতে করে যে একটা ব্যাকডোর তৈরি হলো, এতে করে সরকারও পার্ট হয়ে গেল, তাহলে রেগুলেটর আর নিরপেক্ষ থাকার সুযোগ কমে গেল। আইন উপদেষ্টার সাথেও কথা বলেছি, ওনারাও বলেছেন এটাকে একটা অধ্যাদেশের মাধ্যমে রিভিউ করা হবে। খসড়া সংশোধনীতে লাইসেন্স প্রদান, ট্যারিফ, জরিমানা সহ প্রায় সব সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মন্ত্রণালয়ের পরিবর্তে কমিশনের সিদ্ধান্তকে চূড়ান্ত করার প্রস্তাব করা হয়েছে। গত 2 দশকে টেলিযোগাযোগ খাত অনেক বেশি এগিয়েছে, উন্মোচিত হয়েছে নতুন প্রযুক্তির দ্বার। মাঝে কিছু সংশোধনী এলেও বিনিয়োগ বা গ্রাহক বান্ধব উদ্যোগ দেখা যায়নি বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। ব্যালেন্স অফ পাওয়ারের যেমন একটা ব্যাপার আছে, আমার কাছে এই জিনিসটা মানে অতটা মুখ্য না হলেও আমার কাছে অনেক বেশি মুখ্য বা প্রায়োরিটি পাবে, সেটা হচ্ছে যে এই অ্যাক্টের ভিতর এমন ফ্যাসিলিটি থাকতে হবে যেখানে বিনিয়োগ এবং এই সেক্টরটার গ্রোথ যেন আমরা এনশিওর করতে পারি, এই বিষয়গুলো যেন আমরা অন্তর্ভুক্ত করতে পারি। এই অ্যাক্ট যেন কখনোই বিজনেসকে বাধা না দেয়। জুলাই বিপ্লবের পর অনিয়ম ও দুর্নীতি রোধে নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ আইন 2025-এর খসড়া তৈরি করেছে বিটিআরসি। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। শত শত বছর ধরে বসবাস করলেও বিলুপ্তের পথে গাজীপুরের বর্মি বাজার এলাকার কয়েক হাজার বানর। একসময়ে জঙ্গলে বসবাস করলেও বর্তমানে জনবসতির কারণে কমেছে বনের আয়তন। বাসস্থানের পাশাপাশি খাবার সংকটেও পড়তে হচ্ছে প্রাণীটিকে। তাই প্রতিনিয়ত মানুষের বাসাবাড়িতে হানা দিচ্ছে বানরের দল। বাড়ির চাল আর উঠান জুড়ে বানরের বিচরণ। আশপাশে মানুষের জটলা থাকলেও সেদিকে নজর নেই প্রাণীগুলোর। আদর করে কেউ কেউ খাবারও দিচ্ছে বানরের দলকে। এই দৃশ্যের সাথে পরিচিত গাজীপুরের শ্রীপুর বর্মি বাজার এলাকার বাসিন্দারা। শত বছর আগে বাজারের আশপাশে ঘন জঙ্গল থাকায় গড়ে ওঠে বানরের বসতি। সেই থেকে এই এলাকায় বাড়তে থাকে বানরের আনাগোনা। তবে সময়ের পরিক্রমায় জনবসতি বৃদ্ধি পাওয়ায় কমতে থাকে জঙ্গলের আয়তন। একসময় কালে ভদ্রে লোকালয়ে দেখা গেলেও এখন যেন বানর জঙ্গল থেকে মানুষের বাড়ির আশপাশেই থাকে বেশি। সেই সাথে কমছে প্রাণীটির সংখ্যাও। বানর যেরকম মানুষের আনন্দ দেয়, এরকম প্রচুর ডিস্টার্বও করে। দোকানপাট থেকে খাবার নেওয়া যায়, খাবারের অভাব তাদের প্রচুর। বান্দরের লাগে আমরা ঘরের দরজা টরজা কিচ্ছু খুলে রাখতে পারি না, বাইরে কাপড় চাপড় খুলে লাইরা রাখতে পারি না। বাতের ডেক ডুক যা পাই বলে বাইরে চলে যায়। সবার বাচ্চার গিরিল নাই, সবাই আটকায় রাখে না, কাপড় চাপড় গড়তে নেগা বাইরে লাগারি না, ছোট মানুষ কামড়া। খাবার সংকটে প্রায় বাসাবাড়ির দোকানপাটে হানা দিচ্ছে প্রাণীটি। একসময় বিষয়গুলো মজার ছলে নিলেও এখন বানরের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। বন বিভাগ কর্মকর্তা জানালেন, খাবার সংকট সমাধানে কোনো পরিকল্পনা নেই তাদের। বানরগুলোর জন্য জিআর বরাদ্দ থেকে খাবারের ব্যবস্থা করার আশ্বাস দিলেন ইউএনও। এদের আসলে বেঁচে থাকাটা একটু টাফই, তো এদেরকে বেঁচে রাখার জন্য মানে খাদ্যদ্রব্য প্রদান করার জন্য আমাদের কোনো ধরনের প্রকল্প আপাতত এখানে চালু নেই, শ্রীপুর রেঞ্জে চালু নেই। বিধি মোতাবেক হলে আমরা একটি জিআর বরাদ্দের মাধ্যমে তাদের কিছুদিনের জন্য খাদ্য সংস্থানের একটি ব্যবস্থা আমরা করতে পারি। একসময় বর্মি বাজার এলাকায় প্রায় 3000 বানর থাকলেও বর্তমানে সেই সংখ্যা নেমেছে হাজারেরও নিচে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ভাড়ায় মিলছে মুরগি। $600 6 মাসের জন্য পাওয়া যাবে এক জোড়া মুরগি, সাথে খাবার আর লালন পালনের সহায়তা। ডিমের চড়া দামের বিপরীতে এমন অভিনব সমাধান বের করেছে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের এক ব্যবসায়ী জুটি, যা রীতিমতো সাড়া ফেলেছে দেশটিতে। যুক্তরাষ্ট্রের ডিমের দাম নাগালের বাইরে চলে গেছে বেশ আগেই। ক্রমবর্ধমান দামের সাথে পেরে না উঠে বিকল্প খুঁজছে মানুষ। এমন পরিস্থিতিতে অভিনব উপায় বের করেছে নিউ হ্যাম্পশায়ারের ব্যবসায়ী ক্রিস্টিন ওব্রায়ান। চালু করেছে রেন্ট দ্য চিকেন অফার। এই সেবার আওতায় 6 মাসের জন্য মিলবে 2 জোড়া মুরগি, সাথে খাবার আর লালন পালনের টিউটোরিয়াল। প্রয়োজনে বাড়ি গিয়েও সহায়তা করা হবে। এই পুরো প্যাকেজের জন্য গুনতে হবে $600। 2 থেকে 4টি পর্যন্ত মুরগি ভাড়া দেওয়া হয়। টিউটোরিয়াল সহ সব ধরনের সুবিধাও মিলবে।
সপ্তাহে 12 থেকে 14টি ডিম মিলবে 2টি মুরগি থেকে। ক্রিস্টিন ব্রায়ানের এই উদ্যোগ এরই মধ্যে সাড়া ফেলেছে দেশটিতে। বেশিরভাগ মানুষ এই পদক্ষেপে খুশি। অনেক কাস্টমার পাচ্ছে যারা মুরগি নিচ্ছে। ডিম সংকটে উপকারী ভূমিকা রাখছেন ম্যানহাটনের এক ফিজিওথেরাপিস্টও। রোগীদের কাছে স্বল্প মূল্যে বিক্রি করছেন তার শখের খামার থেকে পাওয়া ডিম। ডজন প্রতি মাত্র $9 ডিম কিনতে পারেন তার রোগীরা। ভিন্ন কিছু চেষ্টা করছি। খাবারের মান খুব গুরুত্বপূর্ণ একটি ইস্যু, আর সেই বিষয়কেই অগ্রাধিকার দিচ্ছি। এটা আমাদের এক ধরনের স্বপ্নও ছিল। খামারে বার্ড ফ্লু আক্রমণ হয়নি, যাতায়াত বা অন্যান্য খরচও নেই, তাই সর্বনিম্ন দামে দিতে পারছি। 2022 সাল থেকে বার্ড ফ্লুতে ব্যাপকভাবে আক্রান্ত যুক্তরাষ্ট্রের পোল্ট্রি শিল্প। এ পর্যন্ত 162 মিলিয়ন মুরগির মৃত্যু হয়েছে এই রোগে। 2024-এর শেষ 4 মাসেই মারা গেছে 20 মিলিয়ন ডিম পাড়া মুরগি। ডরথি তসরিন, যমুনা নিউজ।